ইংরেজি বাক্যের গঠন বর্তমানকাল। এর আগের 10টা পাঠে আমরা ইংরেজি শিখেছি, বর্তমানকালের বাক্যগুলো নিয়ে অনুশীলন করেছি। এখন যে বাক্যগুলো আমরা শিখেছি তার সারসংক্ষেপ করা, তার গঠনের বৈশিষ্ট্য নিয়ে। বাক্যগুলো কোনটার কী ধরন সেটা আমরা আলাদা করে বুঝতে পারি। এটা বুঝতে পারলে আমাদের মনে রাখতে বুঝতে সুবিধা হবে। যারা শিখছেন এবং যারা শেখাচ্ছেন তাদেরকে এভাবে বাক্যগুলোর গঠনটা মনে রাখতে হবে। বর্তমানকালে আমরা যে বাক্যগুলো পাই সেগুলোকে তার বৈশিষ্ট্য, গঠন বৈশিষ্ট্য বোঝার জন্যে আমাদের মনে হয় 3টে ভাগে ভাগ করে দেখলে সুবিধা হবে। প্রথম ভাগে আমরা দেখব বর্তমানকালে যে বিষয় বা বস্তুকে আমরা বর্ণনা করতে চাই, কোনো বাক্যে বলতে চাই এটা একটা গাছ, ওটা একটা পাখি, এরকম ধরনের যে বাক্যগুলো বিষয় বা বস্তুর উল্লেখ করা, তো এটা হলো একটা ধরনের বাক্য। দ্বিতীয় ধরন যেটা হবে, সেখানে আমরা কোনো কাজ হচ্ছে বা কিছুদিন হয়েছে না, এরকম নানা রকমের যে কোনো কাজ সংক্রান্ত বাক্য উল্লেখ করা, কাজ উল্লেখ করার বাক্য। যে কাজ হয়, ও খেলা করে, এ ভাত খায়, এরম ধরনের যে বাক্যগুলো, সেরকম ধরনের বাক্যগুলো, বা ও এখন খেলছে, সেগুলোকে আমরা কিভাবে গঠন করব। এখানে বিশেষ করে বলতে হয়, এই কাজ সম্বন্ধে যখন আমরা করব, এগুলোকে বলা হয় যে কাজের বা টেন্সগুলো, কাজের সময়কালগুলো কাজ শব্দটা দিয়ে বোঝানো হয়। তো সুতরাং এখানে আমরা 4 রকম পাবো আবার এর মধ্যে, সেটা আমরা পরে আসছি। আর তৃতীয় ভাগে আমরা যে বাক্যগুলো রাখবো সেগুলো হচ্ছে বর্তমানকালে কথোপকথনে, চলতি কথায় আমরা কিছু শব্দ ব্যবহার করি, সেই শব্দগুলো দিয়ে যে বাক্যগুলোর গঠন হয়, এগুলো বিশেষত বর্তমানকালেই ব্যবহার হয়। সুতরাং এটা আরেকটা ধরনের বাক্য। ফলে বর্তমানকালের যাবতীয় বাক্যকে আমরা 3টে ভাগে রেখে আমরা আলোচনা করতে এগোবো। বিষয় ও বস্তুকে নির্দিষ্ট করে বাক্যে উল্লেখ করতে গেলে আমরা যে বাক্যগুলো গঠন করি, সেই গঠনে আমরা বলছি যে একটা সহায়ক শব্দ লাগে, যাকে ইংরেজিতে বলে অক্সিলিয়ারি ভার্ব। এর কারণ হলো, এই ধরনের বাক্যে এমনিতে কোনো কাজ শব্দ নেই, এটাতে শুধু বিবরণ আছে। এটা গাছ, ওটা বই, এটা পেন্সিল, আমার নাম সুদীপ, ও আমার বন্ধু, এরম ধরনের সব বিবরণ আছে যেগুলো আছে। ফলে কোনো কাজ হচ্ছে চারপাশে, কিছু নড়ছে, চলছে, বা কেউ দৌড়চ্ছে, কিছু পড়ছে, কিছু উড়ছে, এরকম কোনো কিছু কাজের কোনো বিবরণ কিন্তু এখানে আমরা করছি না। ফলে এখানে কোনো কাজ শব্দ নেই। এখন কাজ শব্দ ছাড়া ইংরেজিতে বাক্য গঠন করতে গেলে, এই ধরনের বাক্য গঠন করতে গেলে একটু সমস্যা হয়। এই সমস্যাটা আমরা দেখে নিই। তাহলে আমাদের এখানে বলছি যে আমাদের এখানে বাক্য গঠন করতে সহায়ক শব্দ হিসেবে হয় অ্যাম, অথবা তার বদলে ইজ, অথবা তার বদলে আর, যে কোনো একটা বাক্যে আমাদের বসাতে লাগবে। এইটা সহায়ক শব্দ, সহায়ক কাজ শব্দ। এটা ভার্বই বটে, কিন্তু সহায়ক, এটাকে ইংরেজিতে বলে অক্সিলিয়ারি ভার্ব। তো এটা দিয়ে কেন আমাদের কীভাবে বাক্য গঠন হচ্ছে সেটা একটু দেখে নিই। আগে আমরা বাংলা একটা বাক্য দেখি। এটা একটা বই। আচ্ছা, বইয়ের আমরা ইংরেজি জানি বুক। একটাকে আমরা লিখছি এ, এটাকে আমরা লিখছি দিস। আচ্ছা, বাংলায় এটা একটা বই বাক্যটা সম্পূর্ণ, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা ইংরেজিতে করতে গেলে যেটা হচ্ছে যে দিসের সাথে এ বুককে জোড়া যায় না ইংরেজিতে। এর মাঝখানে এটা জুড়তে, এই দুজনকে জুড়তে, দিস আর এ বুককে জুড়তে একটা ইজ লাগে। যেমন আরেকটা দেখা যাক, মাই নেম। এটা একটা সব জুড়ে দিলাম, আমার নাম, ঠিক আছে। ধরা যাক সুদীপ, আমার নাম সুদীপ। এটা বাংলাতে করলে অসুবিধা নেই, কিন্তু ইংরেজিতে এই মাই নেম এর সাথে সুদীপকে জুড়তে গেলে মাঝখানে আবার ইজ বসাতে হবে। একইভাবে ইউ আর মাই ব্রাদার, তুমি আমার ভাই। এই আরটা এখানে জুড়ছে, এইখানে এইটা ইজটা জুড়ছে, তাহলে ইউ এর সাথে মাই ব্রাদার। তাহলে এই বাক্যগুলো যখন আমরা করছি তখন আমাদেরকে মাঝখানে এই অক্সিলিয়ারি ভার্বকে জুড়তে লাগছে, এছাড়া আমরা এই বাক্যগুলো সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এইগুলোকে আমাদের স্মরণ রাখতে হবে এই বাক্যের গঠনে। এর কারণ আমরা আবার বলছি যে এখানে অন্য কোনো কাজ শব্দ নেই যেটা সক্রিয়, সেই জন্য এই দিয়ে জোড়া হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আমাদের মনে রাখতে হবে, যে এগুলোর কোনো অর্থ হয় না। এই সহায়ক শব্দগুলোর কোনো অর্থ তৈরি করতে যাওয়া বাংলায় বোকামি, ভুল হবে। যদিও কোনো কালে
এটা চলিত হয়ে গেছিল যে ইজের বাংলা অর্থ হচ্ছে হয়, বলা হতো ইজের বদলে লেখো হয়। এটা করে খুব গণ্ডগোল পাকিয়ে গেছিলো বাংলাতে। এই ইংরেজি বাক্যটা মানেই বোঝা যেত না বাংলাতে। এটা হয় একটা বই, আমার নাম হয় সুদীপ, এগুলো কোনো বাংলা হলো? ইজের কোনো বাংলা করার দরকারই নেই, এর কোনো বাংলা অর্থ হয় না, ইংরেজিতেও একে আলাদা করে অর্থ করার কোনো প্রয়োজন নেই আমাদের। আর এইটা আরেকটু স্পষ্ট হবে যদি এই এইটাকে যদি আমরা প্রশ্নসূচক বাক্য করতে চাই এগুলো নিয়ে, তখন হয়ে যাচ্ছে কি, দেখা যাক, ইজ দিস এ বুক, প্রশ্নচিহ্ন। তার মানে এই ইজটা সামনে চলে আসছে, এই ইজটাকে সব সামনে চলে আসবে প্রশ্নসূচক বাক্য করতে গেলেই। তো এই সামনে চলে গেলে এখন এই ইজের ভূমিকাটা হয়ে গেল কি, দিস এ বুক, এটা একটা বই, এটা কি একটা বই, ইজটা হচ্ছে তখন কি হয়ে গেল, তাহলে ইজের মানে হয় না কি, কোনটা, এগুলো নিয়ে গণ্ডগোল পাকিয়ে যায়। সুতরাং এইভাবে ভুল শেখানো হয়েছে বহুদিন যাবৎ। সেই ভুল শেখানো কিন্তু এখনও আমরা লক্ষ্য করি মাঝে মাঝে বিভিন্ন প্রাথমিক স্কুলে গ্রামে গঞ্জে এখনও কিন্তু ইজের মানে হয় করা হচ্ছে। সেটাকে এখনও আমাদের বন্ধ করতে হবে, সেটার জন্য একটা বিশেষ দিকে নজর দিতে হবে। তাহলে এই সহায়ক শব্দ দিয়ে এই বাক্যগুলো তৈরি করা হবে। এই সহায়ক শব্দগুলোর কোনো অর্থ করার কোনো প্রয়োজন নেই, এবং এটা আমাদের বিশেষ করে মনে রাখতে হবে, কারণ এখানে অন্য কোনো সক্রিয় ভাব শব্দ, কাজ শব্দ নেই। এরপরে আমরা কাজ শব্দ দিয়ে বাক্যগুলো গঠন করা শিখব, অন্য বাক্যগুলো। বর্তমানকালে কাজ করা, হওয়া বা ঘটার উল্লেখ করতে যে বাক্যগুলো আমরা ব্যবহার করি, যে বাক্যগুলো আমরা তৈরি করি, সেগুলোকে নিয়ে আলোচনা। বাদিকে আমরা আলোচনা করছি, দেখিয়ে রাখি 4টি ধরনের বাক্য হবে। 4টি ধরনের বাক্যের মধ্যে আমরা পার্থক্য করব। এই 4টি ধরনকে আমরা নাম দিয়েছি এখানে, যে নামগুলো ব্যবহার করা হয়। একটা হচ্ছে প্রথম ধরনের বাক্য, যেখানে সাধারণত যে কাজ হয় বা ঘটে, একে ইংরেজিতে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরে দ্বিতীয়তে আমরা পাবো যে কাজ এখনও করা হয়ে চলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইংরেজি নাম। এরপরে 3 নম্বরে আমরা আলোচনা দেখব যে কাজ সম্প্রতি সমাপ্ত হয়েছে, অতি সম্প্রতি শেষ হয়েছে যে কাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর 4 নম্বর যে কাজ সম্প্রতি কিছু কাল ধরে হয়ে চলেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলে রাখি 3 নম্বরটা হচ্ছে যে কাজ সমাপ্ত হয়েছে হয়তো অতীতে, কিন্তু এখন তা প্রাসঙ্গিক, তাহলেও সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ধরা হবে। এখন যেটা প্রাসঙ্গিক, সেই কাজটা যদি এখনও প্রাসঙ্গিক হয়, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আনা যেতে পারে। যাই হোক, তাহলে এই 4 ধরনের বাক্যের গঠন 4 রকম হবে। এই 4টে ধরনের মধ্যে পার্থক্য করতে হবে। সেটা আমরা এবারে উদাহরণ দিয়ে দেখি একটা কাজ শব্দ দিয়ে। এই বাক্যগুলোর মূল হচ্ছে একটি কাজ শব্দ থাকবে, কোনো কাজ হচ্ছে, করা হচ্ছে, হয়েছে বা ঘটছে তার উল্লেখ করা। আমরা একটা কাজ শব্দ এখানে নিই, প্লে। প্লে হচ্ছে একটি ভার্ব, ইংরেজিতে বলা হয় ক্রিয়া, বাংলায় বলা হয় ক্রিয়াপদ, ইংরেজিতে বলে ভার্ব ব্যাকরণে। যা প্লে শব্দটা দিয়ে আমরা এখানে সবচেয়ে সহজে করতে পারবো, তাই এটাকে যথাযথভাবে প্লে দিয়ে বাক্যগুলো দেখা। প্রথম হচ্ছে সাধারণত যে কাজ হয় বা ঘটে বা সিম্পল প্রেজেন্ট টেন্স। উদাহরণ ডান দিকে দেওয়া আছে, হি প্লেজ। এর প্রশ্নও যদি করতে হয় তাহলে এটাকে একটা ডু বা ডাজ আনতে হচ্ছে। একটা জিনিস এটা আমরা পরে আলোচনা করব, আগে উদাহরণগুলো দেখে নিই। হি প্লেজ বা আই প্লে, ইউ প্লে, হি প্লেজ, এইভাবে এই বাক্যগুলো হবে। আর এখন যে কাজ করা হয়ে চলেছে, হি ইজ প্লেয়িং, আই অ্যাম প্লেয়িং, ইউ আর প্লেয়িং। এই বাক্যগুলো যদি প্রশ্ন করতে হয় তাহলে ইজটা সামনে চলে আসছে, এখানে দেখা যাচ্ছে ইজ হি প্লেয়িং। তাহলে এই হলো একটা দ্বিতীয় ধরন, এটা খেয়াল রাখতে হবে। তৃতীয় ধরনটা হচ্ছে যে কাজ সম্প্রতি সমাপ্ত হয়েছে, হি হ্যাজ প্লেড। হ্যাজ হি প্লেড, এই প্রশ্নসূচক। চতুর্থ হচ্ছে যে কাজ সম্প্রতি কিছু কাল ধরে হয়ে চলেছে। কিছু কাল ধরে হয়ে চলাটা সবচেয়ে বড় কথা, কারণ খেয়াল করে দেখো এর আগে আমরা যেটা বলেছি যে কাজ এখনও করা হয়ে চলেছে, কতক্ষণ ধরে করা হয়ে চলেছে এসব কিন্তু এখানে উল্লেখ নেই। হি ইজ প্লেয়িং, সে এখন খেলছে। এখন 4 নম্বরে এসে আমরা যেটা করছি যে কাজ সম্প্রতি কিছু কাল ধরে হয়ে চলেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কী করছি আমরা, হি হ্যাজ বিন প্লেয়িং। সাধারণত এখানে একটা সময়কালের উল্লেখ থাকে, হি হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং। হ্যাজ হি বিন প্লেয়িং, এটা হচ্ছে প্রশ্নসূচক। এই হলো আমাদের এই বাক্যগুলোর উদাহরণ, বাক্যগুলোর নাম। এবারে আমরা দেখব বাক্যগুলোর গঠন কেমন হচ্ছে। আমরা এবারে ডান দিকে দেখতে পাচ্ছি বাক্যের গঠনগুলো।
প্রথম আমরা বলেছিলাম সাধারণত যে কাজ হয় বা ঘটে হি প্লেস। এখানে হি প্লেস যখন আমরা বলছি তখন লক্ষ্য করতে হবে যে এখানে কোনো সহায়ক শব্দ নেই, কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, অ্যাম, ইজ, আর ইত্যাদি কিছু নেই। হি প্লেস, হি প্লেস, প্লে কাজ শব্দটা এখানে সক্রিয়। সুতরাং সক্রিয় কাজ শব্দ থাকলে কোনো অক্সিলিয়ারি ভার্বের দরকার হয় কাজ শব্দটাই সক্রিয় বলে, কোনো অ্যাম, ইজ, আর ইত্যাদির দরকার নেই। কিন্তু যে মুহূর্তে তুমি প্রশ্ন করছো ডাজ হি প্লে হয়ে যাচ্ছে, কেন কি এখন প্লে কথাটা কিন্তু আর সক্রিয় থাকছে না, ও খেলে কি। সুতরাং ও খেলছে, যেখানে ও খেলে সেইখানে খেলাটা সক্রিয়। সুতরাং সক্রিয় না থাকলে তখন আমাকে প্রশ্ন করতে গেলে এই বাক্যগুলোতে ডু বা ডাজ আনতে হবে। সুতরাং এই বাক্যগুলো সাধারণভাবে আমরা বলবো এখানে কোনো সহায়ক শব্দ লাগে না। হি প্লেজ, আই প্লে, ইউ প্লে, দে প্লে, শি প্লেজ, এইভাবে আমরা বলতে পারবো, বা যে কোনো ভার্ব দিয়েই বলতে পারবো। কিন্তু প্রশ্ন করতে গেলে ডু ডাজ নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে ডু ডাজের ব্যবহারটা এখানে বিশেষ করে মনে রাখতে হবে। এই ধরনের বাক্যের প্রশ্ন করলেই ডু ডাজ আসছে। আচ্ছা, এরপরে 2 নম্বর যে কাজ এখন করা হয়ে চলেছে, হি ইজ প্লেয়িং, ইজ হি প্লেয়িং, এই যে এখানে দেখা যাচ্ছে সহায়ক অ্যাম, ইজ বা আর কাজের পরে কাজ শব্দের আইএনজি রূপটা বসছে। তাহলে খেয়াল রাখতে হবে কাজ শব্দের আইএনজি, প্লের আইএনজি রূপ হচ্ছে প্লেয়িং। তাহলে প্লেয়িং শব্দটা আমরা এখানে ব্যবহার করছি অ্যাম, ইজ বা আর এর পরে। ইউ আর প্লেয়িং, আই অ্যাম প্লেয়িং, হি ইজ প্লেয়িং। আর এখানে প্রশ্নসূচক করলে এই ইজ বা আর বা অ্যাম এটা আগে চলে আসবে, সব বাক্যের প্রথমে চলে আসবে এবং প্রশ্নবোধক চিহ্ন আসবে। তাহলে এখানে আইএনজি রূপ পেলাম। এরপরে তৃতীয় ভাগে আমরা পাচ্ছি হ্যাভ হ্যাজের পরে কাজ শব্দের ইএনইডি রূপ। হ্যাজ হি প্লেড, হি হ্যাজ প্লেড। একইভাবে হচ্ছে হি হ্যাজ প্লেড। এই প্লেডটা খেয়াল করতে হবে, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এই প্লেড যে শব্দটা এখানে আসছে প্লে ভার্বের, প্লে কাজ শব্দের আরেকটা রূপ। তাহলে আমরা কি পেলাম, একটা সাধারণ রূপ পেয়েছি কাজ শব্দের প্লে অথবা প্লেজ, এস রূপ। আরেকটা পেয়েছি কি কন্টিনিউয়াস যেখানে হয় এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল, প্লেয়িং। আর এরপরে আমরা পেলাম পাস্ট পার্টিসিপল, হি হ্যাজ প্লেড। এখানে ইএনইডি রূপ এটাকে আমরা বলছি। তাহলে এখানে হচ্ছে হ্যাভ হ্যাজের পরে কাজ শব্দের ইএনইডি রূপ বসছে। আর এরপরে সম্প্রতি কিছু কাল ধরে হয়ে চলেছে যে কাজ, সেখানে কি ব্যবহার হবে হ্যাভ বিন বা হ্যাজ বিনের পরে কাজ শব্দের আইএনজি রূপ। উদাহরণ কি, হি হ্যাজ বিন প্লেয়িং। প্রশ্ন করতে গেলে কিন্তু খেয়াল করে দেখো হ্যাজ হি বিন প্লেয়িং, হ্যাজ হি বিন প্লেয়িং, এইটা একটু ভালো করে এই গঠনটা খেয়াল রাখতে হবে। এই 4 ধরনের বাক্যের গঠন আমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে কখন কোনটা ব্যবহার হবে, না হলে ভুল হয়ে যায়। যেমন একটা ভুল এখনই উল্লেখ করি যে অনেক সময় আমরা চাকরির দরখাস্ত করার সময় লিখি যে আই অ্যাম সাবমিটিং মাই অ্যাপ্লিকেশন ফর ইয়োর কনসিডারেশন। এই আই অ্যাম সাবমিটিংটা কিন্তু ভুল। এখানে লেখা হবে আই সাবমিট, সিম্পল প্রেজেন্টে। আই অ্যাম সাবমিটিং বললে মনে হবে আমি যেন সাবমিট করে চলেছি। কথোপকথনের অন্যান্য বাক্যগুলোর মধ্যে আমরা দেখতে পাবো 3 রকমের বাক্য এখানে আমরা দেখতে পাবো। একটা হচ্ছে কথোপকথনে যে শব্দগুলো বিশেষ করে ব্যবহার হয় বর্তমানকালে, লেট, বেটার, নিড, ডেয়ার, অট টু, এই যে শব্দগুলো দিয়ে কিছু বাক্য হয়, এগুলো একটা বিশেষ ধরনের বাক্য। সেগুলো আমরা পাঠগুলোতে, যে পাঠ আগে করে এসেছি সেখানে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া আদেশ বা অনুরোধের বাক্য, প্লিজ কাম ইন, প্লিজ সিট ডাউন, ইউ মে গো নাও, এই যে মে দিয়ে কিছু বাক্য, কিছু প্রার্থনা করতে গিয়ে মে দিয়ে বাক্য। এছাড়া বি দিয়ে কিছু বাক্য হয়, বি এ গুড বয়, বি কেয়ারফুল, এরম ধরনের বাক্য। আবার আবেগ উচ্ছ্বাস প্রকাশ করার জন্য কিছু বাক্য হয়, সেগুলো আবার কালও সেভাবে পরিষ্কার বোঝা যায় যে বর্তমান কালেই ব্যবহার হয়েছে। হোয়াট আ বিউটিফুল ডে, এই হোয়াট আ বিউটিফুল ডে এটা বর্তমানকালেই বলা হচ্ছে, এটাতে এর মধ্যে রয়েছে আর কি। আর এছাড়া যেটা বিশেষ করে আমাদের শিখতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে ভাবসূচক সহায়ক শব্দ বা মোডাল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা। আমরা বলেছি সাধারণভাবে সহায়ক শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, এবং সুতরাং আমরা যদি অনুবাদ করে করতে চাই, বাংলায় অনুবাদ করে ইংরেজি করতে যাই, তাহলে যেন খবরদার সহায়ক শব্দগুলোর অনুবাদ করতে না যাই। অসহায়ক শব্দগুলো বাক্য গঠনে, ইংরেজি বাক্য গঠনেই দেখা যাচ্ছে সেই সহায়ক শব্দ লাগে। ভার্ব ঠিকভাবে ব্যবহার না করতে পারলে সহায়ক শব্দের সাহায্য লাগে। তো এইটাকে সহায়ক শব্দ বলছি আমরা। তো এই মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলো কিন্তু একটু অন্য রকমের। এখানে একটা
ভাব প্রকাশ করে। যেমন তিনটে বাক্য বলছি, আই ক্যান ডু ইট, আই মে ডু ইট, আই মাস্ট ডু ইট। এই যে তিনটে বাক্যর মধ্যে ক্যান, মে, মাস্ট, এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এই মোডাল অক্সিলিয়ারি ভার্বে যদিও এগুলো নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এরা ভাব প্রকাশ করে। সেখানে বোঝা যাচ্ছে আমি এটা করতে পারি, আমি করতেও পারি, নাও করতে পারি, আমি চেষ্টা করে দেখতে পারি, করতে পারি, আই মে ডু ইট। আর আরেকটা হচ্ছে যে আমাকে এটা অবশ্যই করতে হবে, আই মাস্ট ডু ইট। তো এই ভাবগুলোকে আমাদের বুঝতে হবে, এরকমভাবে ভাব প্রকাশ করা হবে। বর্তমানকালের বাক্যেও আমরা দেখতে পাবো উড, শুড, কুড, মাইট ইত্যাদির ব্যবহার, যদিও এগুলো দেখলে মনে হবে অতীতকালের বাক্য, সেগুলো নিয়ে আমরা যেন গুলিয়ে না ফেলি। সুতরাং এই ভাবসূচক মোডাল অক্সিলিয়ারি, ভাবসূচক সহায়ক শব্দগুলোর ব্যবহার বর্তমানকালে কীভাবে হচ্ছে সেটা আমাদের বিশেষ করে বুঝে নিতে হবে, সেটা একটা সমস্যার দিক বটে।